যে কিনা আমারই বোনের দেবর হয়। এগুলো কতটা বেশি লজ্জাজনক তা শুধুমাত্র আমিই জানি। এবং আমার বোনের দেবরের সাথে বাসার ছাদের উপর এমন একটি ঘটনা ঘটল যা জানলে আপনারা ঠিক থাকতে পারবেন না। গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলছে। চলেন বন্ধুরা, মূল গল্পটি শুরু করি। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখনই প্রেমটা হয়েছিল। সবেমাত্র 16তে পা দিয়েছিলাম। চোখে ছিল হাজারো স্বপ্ন, হাজারো অনুভূতি, বুক ভর্তি আবেগ। ভুল সঠিক এসব কিছুই বুঝতাম না। মনের গভীর প্রেম বাসা বেঁধেছিল, যা অবুঝ মন থেকে কারো সরানোর ক্ষমতা ছিল না। প্রথম দেখাতেই আমি তার উপরে ক্রাশ খেয়েছিলাম। সেদিন কলেজ জীবনের প্রথম ক্লাস ছিল, তাই বড় আপু আমাকে দিয়ে এসেছিল। মুহূর্তটা এমন ছিল, আমি আর বড় আপু রিকশায় ছিলাম। সে তখন বাড়ির গেটে দাঁড়িয়ে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। সেদিনই তার সাথে চোকাচোকি হয়, আর তার চোখগুলো দেখি আমি হারিয়ে গিয়েছিলাম এক প্রকার। একটা ছেলের চোখের চাহনি এত মায়াবী হতে পারে সেটা তাকে না দেখলে বুঝতামই না। এক পলক দেখি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। এরপর থেকে প্রতিদিনই তার সাথে দেখা হতো। সকালে একবার কলেজ যাওয়ার সময়, আর বিকেলে একবার। কলেজের পাশেই ছিল তার বাসা। ছুটির পরে বিকেলে তাকে দেখতাম। চায়ের দোকানে বসে সে আড্ডা দিত। সেও যে আমাকে দেখত সেটা আমাদের বন্ধু বান্ধবীরাও বুঝতে পারত। এভাবে 1 মাস অতিক্রান্ত হওয়ার পরে সে নিজে থেকেই আমার সাথে এসে পরিচিত হয়। এর ঠিক 21 দিনের মাথায় প্রেমের প্রস্তাবটা সেই দিয়েছিল। আমিও মানা করতে পারিনি। তাকে যত দেখতাম ততই আমি মুগ্ধ হতাম। আস্তে আস্তে আমাদের দেখার সাক্ষাৎ বাড়ল। কলেজ গেট পর্যন্ত যা সীমাবদ্ধ ছিল তা আস্তে আস্তে ক্লাস পালিয়ে পার্ক পর্যন্ত করালো। বাসায় প্রায় কথায় কথায় মিথ্যা বলা শুরু করে দিলাম। লুকিয়ে ফোনে কথা বলা, বান্ধবীদের নাম ব্যবহার করে, এক্সট্রা ক্লাস আছে বলে। আসল সময়টুকুতেও কোচিং ক্লাস করা বাদ দিয়ে প্রেম করতে ব্যস্ত হয়ে পড়লাম। দিন যত গড়াতে লাগলো তাকে কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা বাড়তে লাগলো। তার দিক থেকেও একই রকম সাড়া পেলাম, কিন্তু তার চাহিদা যে অন্য কিছু তা বুঝতে সময় লেগে গেল একটু। প্রেমের 1 বছর পূর্তিতে তার আবদার হলো তার সাথে অদ্ভুত কিছু করতে হবে। নানা অজুহাত দিয়ে আরো 3 মাস পার করলাম। নিজের বিবেক আর মন দুটো মিলে একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করলো। এই 3টা মাসে একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। প্রতিদিন একই কথা, রাগ করতো আমার সাথে। কথায় কথায় কেমন যেন চিড়চিড়া স্বভাবের হয়ে গিয়েছিল। তার থেকে কষ্ট আমি নিতে পারছিলাম না, কারণ আমি তার থেকে ভালোবাসা পাওয়া অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তার অবহেলা, রাগ আমি নিতেই পারছিলাম না। আমার ভালোবাসাটাও তার কাছে মিথ্যে হতে শুরু করে দিল। কত শত চেষ্টা করতাম তাকে বোঝানোর, কিন্তু সে বুঝতেই চাইতো না। যদি তার সাথে সেসব করি তাহলে সে হয়তো থাকবে না, না করলে আমাকে রেখে চলে যাবে। বুঝতে পারছিলাম না। আর বিয়ের আগে এসব কিছু করা কতটা খারাপ তাও জানতাম। এখন যে কোনো একটা পথ বেছে নেওয়া লাগবে আমার। আমাকে আমার পরিবারের সবাই খুব বিশ্বাস করতেন। বাবা একটু অমত করলেও ঠিকই রাজি হয়ে গেলেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে তার গ্রামে যেতে। এইদিকে বান্ধবীকে আগেই সব জানিয়ে রেখেছিলাম। সেও সাহায্য করতে রাজি হয়ে গেল। আমরা চট্টগ্রামের বহদ্দার হাটের বাসিন্দা। সে আমাকে নিয়ে ঢাকা আসলো। এই প্রথম বাবা মা থেকে এত দূরে কোথাও এসেছি। পাশে সে আছে, একটা ভরসা আছে। তারপরেও একটা ভীতি কাজ করছে, কারণ আমি যেই কাজের জন্য এখানে এসেছি তা নেহাত খারাপ কাজ। তবুও তার মুখের হাসিটা দেখলে সব ভুলে যাই। শুধুমাত্র একটা কবুল বলা ছাড়া আর তো কিছু বাদ পড়েনি আমাদের সম্পর্কে। ভালো সে যে আমাকে ভাসে তাও বুঝতে পারি। আমার প্রতি তার যত্নে পুরো 1 বছর ধরে আমাকে যেভাবে আগলে রেখেছে এই ছেলেটা, তাতে তার ভালোবাসা আলাদা করে প্রমাণ করা লাগবে না আমার চোখে, অন্ততপক্ষে। সেদিন আমরা ঢাকায় এসে ওর এক বন্ধুর বাসায় উঠলাম। বাসায় কেউই ছিল না। আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম। তার হাতে হাত রেখে হাঁটতে একটা শান্তি লাগছিল। বুঝতে বাকি রইল না এই হাত আমি ছেড়ে দিয়ে থাকতে পারব না। রাতে বাইরে থেকেই খেয়ে আসলাম আমরা। এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি আর ও পাশাপাশি বসে আছি। কেমন যেন একটা লজ্জা কাজ করছে। আর ভাবছি, আজ প্রথম ও আর আমি একসাথে থাকব। মনে হচ্ছিল এখন আমরা বিয়ে করে নিলেই তো পারতাম। ওর হাত ধরে বললাম, চলো না,
আমরা বিয়ে করিনি? করব, আর কিছুদিন পরে। তুমি ইন্টারমিডিয়েট শেষ করো। আমার ব্যবসাটা একটু ভালো হলেই তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বড় আপু এখনো পড়াশোনা করছে। আমার মনে হয় না তোমাকে তার আগে বিয়ে দিবে। তা না হলে আমি এখনই তাই করতাম। ওর কথার যুক্তি বুঝতে পেরেছিলাম। সত্যিই তো বিয়ে দিবে না আমাকে এত আগে। মা বাবাকে বলতে গেলে হয়তো তার থেকে আমাকে দূরে সরিয়ে দিবে। রাতের গভীরতা বাড়ছিল, সেই সাথে তার আদরে ডুবে যাচ্ছিলাম। বিবাহ ছাড়া বাসর হচ্ছিল আমাদের, বৈধতা ছিল না, তবুও তার প্রতিটি স্পর্শ আমাকে মাতাল করে দিচ্ছিল সে রাতে। হয়তো ভালোবাসা এত ছিল বলেই নিজেকে বিলিয়ে দিতে গিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমার। পরদিন সকালে যখন চোখ খুলে, তখন আমি তার বুকে মুখ গুজে শুয়েছিলাম। এত শান্তি লাগছিল এই বুকে। তাকিয়ে দেখি সে আমার আগেই উঠে গেছে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ঠিকমতো ঘুম হয়েছে ম্যাডামের? আমি লজ্জায় তার দিকে তাকাতেই পারছিলাম না। সকালে আমার প্রতি যেন তার ভালোবাসা আরও কয়েক গুণ বেড়ে গেছে। সে আমাকে একটা মেডিসিন দিল খেতে। আমিও খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমাকে বলেছিল, আজ আমাদের ভালোবাসা পূর্ণ হয়ে গিয়েছে। অনেক ভালোবাসি তোমাকে, আজীবন পাশে থাকবি। থাকবো সবসময়। সেদিন আমরা সারাদিন ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম। তারপর থেকে আবার প্রতিদিনের জীবন শুরু হয়ে গেল। কিন্তু কিছুদিন ধরে দেখি সে আগের মতো আমার জন্য সকাল বিকেলে দেখা করতে ছুটে আসি না। কথা বলাও কমিয়ে দিয়েছে। আগের মতো খোঁজ নেয় না। জিজ্ঞেস করলেই বলে, আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য এখন দিনরাত খাটতে হয় আমার। ভালোভাবে টাকা উপার্জন করতে না পারলে তোমাকে খাওয়াবো কি বিয়ের পরে? তার এরূপ ব্যবহার আমাকে অনেক কষ্ট দিতে শুরু করে। কিছুই বলতাম না। এভাবে 2 মাস কেটে যায়। আজ 17 দিন সে আমার সাথে না দেখা করেছে, না ফোন করেছে। আমার শরীর একটু একটু খারাপ লাগতে শুরু করে, আর মন আরও খারাপ। তার মাঝে দিয়ে পিরিয়ডও হলো না আমার। রক্তশূন্যতার সমস্যা আছে বলে মাঝে মাঝে ডেট মিস হতো। কিন্তু এবার যখন 2 মাসে একবারও হলো না, তখন আমি ভয় পেয়ে গেলাম। কলেজে সেই বান্ধবীর সাথে শেয়ার করার পরই ও আমাকে বলল টেস্ট করে দেখতে। টেস্ট করে দেখলাম, পজিটিভ এসেছে। ভয়ে আমি পুরো শেষ। ভাবলাম এটা ভুল হতে পারে, তাই আবার টেস্ট করি। পরপর 3 বার টেস্ট করলাম। রেজাল্ট পজিটিভ আসলো। এবার আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম। টানা 21টা ফোন করার পরেও সে রিসিভ করল না। তাই বাধ্য হয়ে তাকে মেসেজ পাঠালাম, আমি প্রেগনেন্ট, তুমি কি ফোনটাও রিসিভ করবে না? 10 মিনিট পরে আবার কল দিলাম। দেখি এবার তার মোবাইল বন্ধ। মনে হতে শুরু করল, সে কি আমাকে আর চায় না? সেও কি অন্য ছেলেদের মতো? আমি কি তার কাছে একটা পুতুল ছিলাম? আমার প্রতি কি তার কোনো মায়া কাজ করে না? সে কি আমাকে আর ভালোবাসে না, নাকি ভালোবাসা কোনোদিনই ছিল না? আমার যে অনেক ভয় লাগছে আর কষ্ট হচ্ছে। আমার সামনে কি কোনো পথ আছে যা ধরে আমি এই ঝামেলা থেকে রক্ষা পেতে পারি, নাকি নেই? আমার কি উচিত হবে নিজেকে শেষ করা? আমার জন্য এইটাই উচিত হবে। না হলে যে মা বাবা, আপু, আমার জন্য কেউ মুখ দেখাতে পারবে না সমাজে। আমি এখন চোখে মুখে অন্ধকার দেখছি। হঠাৎ মনে পড়ল, আমার এই ব্যাপারটা জানাজানি হলে তখন মা বাবাকে কিভাবে মুখ দেখাবো? আমার কারণে তারা সমাজে কিভাবে টিকে থাকবে? আপুর কি হবে? এলাকার লোকজন আমাদের কি বলবে? এই বাচ্চাটা কিভাবে পেটে আসলো? তাকে তো আমি চাই না। এ যেন একটা গলার কাঁটা হয়ে গেছে। তার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করছে না একদম। মা হলে নাকি মায়া লাগে, আমার যে অসহ্য লাগছে। পারছি না একে আমি মেনে নিতে। এসব ভাবতে ভাবতেই আমি মাথা ঘুরে পড়ে যাই। অনেক কষ্টে বিছানায় গিয়ে গা এলিয়ে ঘুমিয়ে পড়ি কান্না করতে করতে। রাতে 11টার দিকে সে আমাকে ফোনে একটা মেসেজ পাঠায়, কাল সকালে কলেজের সামনে এসে দেখা করবে। মনের এত বড় বোঝা আর বইতে পারছি না। তার মেসেজ পেয়ে অনেক ভালো লাগলো। সাথে সাথে তাকে কল ব্যাক করলাম। সে ফোনটা বন্ধ করে দিল। ফোনটা বুকে জড়িয়ে ধরে আকাশপানে তাকিয়ে ভাবছি, আমি কি ভুল মানুষকে ভালোবাসলাম? সে কি আমার জীবনটা শেষ করে দিবে? আমার ভুলের জন্য কি আমার জীবন দিয়ে দিতেই হবে? এই সমস্যা থেকে কি আমি মুক্তি পাব না? আমার এই ভুলের খেসারত কি আমার মরেই দিতে হবে,
নাকি অন্যভাবে? কি করব আমি? সারা রাত কোনো মতে পার হলো। সকাল সকাল কলেজ টাইম না হতেই আমি চলে গেলাম। গিয়ে দেখি সে আসেনি। এভাবে 1 ঘণ্টা, 2 ঘণ্টা, 3 ঘণ্টা পার হয়ে গেল। কলের উপরে কল দিচ্ছি তাকে, কিন্তু সে ধরছে না। প্রায় সকাল শেষ হয়ে আসতে চলল, কিন্তু তার আসার নাম নেই। এবার আমি রাস্তায় ধারে বড় বটগাছটার সাথে দাঁড়িয়ে শব্দবিহীন কান্না করতে শুরু করলাম। মাথাটা খুব বেশি পরিমাণে ঘুরতে শুরু করেছে। পেছন থেকে কি যেন এসে আমার কাঁধে হাত রেখেছে, কিন্তু ঘুরে দেখার আগেই আমি অচেতন হয়ে পড়ি। যখন জ্ঞান ফিরে, তখন নিজেকে হাসপাতালের বিছানায়, আর দেখি নিজের বাচ্চাটাকে বর্ষণ করি। শান্তি লাগছিল অনেক, কারণ সে তো অবৈধ ছিল। মনে হচ্ছিল একটা আস্ত বড় পাথর যেন আমার বুক থেকে কেউ নামিয়ে দিয়েছে। আমার তো তার জন্য কোনো অনুভূতি কাজ করছিল না। আচ্ছা, অবিবাহিত অবস্থায় বাচ্চা পেতে আসলে মায়া লাগে? মনে হয় লাগে না। আমার লাগেনি। তখন সম্মানটাই আগে আসে। মা বাবার কথা, নিজের কথা, এগুলোই তো মনে পড়ে। যেই সন্তানকে দেখিনি, তার জীবন না থাকলেও আমার কিছুই যাবে আসবে না। আমি ঠিকমতোই বুঝতে পেরেছিলাম। এই তো ঠিক 2 ঘণ্টা আগের কথা। নিজেকে হাসপাতালের বিছানায় দেখি। যতটুকু মনে পড়ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। করতে করতে একটা সময় মাথা ঘুরতে শুরু করে। হাত পা কাঁপছিল যখন দেখি ও আসছে না। ঠিক কিছুক্ষণ পরে আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে পেরেছিলাম, কিন্তু তখন চোখে মুখে অন্ধকার দেখছিলাম। পেছনে ঘুরে তাকানোর মতো শক্তি পাচ্ছিলাম না। সব মিলিয়ে আমি সেই অবস্থায় রাস্তার মধ্যে অচেতন হয়ে পড়ি। হসপিটালে জ্ঞান ফেরার পরই নার্স বলল, কেমন লাগছে এখন? ভালো। আমাকে কি নিয়ে এসেছি? আপনার স্বামী। বুঝতে পারলাম ও হয়তো এনেছে আমাকে, আর হাসপাতালে স্বামী বলেই পরিচয় দিয়েছে। কোথায় উনি? বাইরেই আছে। একটু ডেকে দিবেন? দিচ্ছি বলে নার্স চলে গেল। ও ভিতরে এলো। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? কথার ধরনটাই আমার খুব কষ্ট লাগলো। শরীর ভালো না লাগা সত্ত্বেও বললাম, চলো তাহলে, ডাক্তার আছে ওখানে, আমি সব করে রেখেছি। বর্ষণ করতে গেলাম। একটা মধ্যবয়সী নার্স আমাকে বেশ কিছুক্ষণ দেখল তাকিয়ে। এরপর জিজ্ঞেস করল, আসলেই বাচ্চাটা ফেলে দিবেন? আমি একটু চমকে উঠলাম। উনি আবারও বললেন, বাচ্চা তো আল্লাহর রহমত। আপনাদের মনে হচ্ছে প্রথম বাচ্চা, এটা রাখতে পারতেন। ওনার কথা শুনি ডাক্তার একটা ধমক দিয়ে বলল, এইখানে তোমার কোনো কাজ নেই। সে কিছু না বলে চলে গেল। বর্ষণ হয়ে গেল। আমার শরীরটা কাঁপছে, কিন্তু মনটা হালকা হয়ে গেল। মাথার একটা বোঝা পড়ে গেছে এমন লাগছে। আমার বয়ফ্রেন্ড আমাকে একটা রিকশা করে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। রাস্তায় কেউ কারো সাথে একটা কথা বললাম না। আমি শুধু অবাক হলাম ওর আচরণে। এই ছেলেটা আমাকে ভালোবাসে না? ভালোবাসলে এরকম আচরণ কিভাবে করছি? ওর কি মায়া লাগে না আমার জন্য? তাহলে এত পাষাণের মতো আচরণ করছে কেন আমার সাথে? আমি কি ওকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি না? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? আর 10 জন মেয়ে প্রেম করতে গিয়ে যা না দেয়, আমি তো তাও দিয়ে দিয়েছি। আর কি বাকি আছে? কোনো রকমে গোসল করে এসে শুয়ে পড়লাম। মা আপু খেতে ডাকল অনেকবার। আমি উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছি না। ঘুমিয়ে পড়লাম কখন নিজেও বলতে পারলাম না। জীবনটা অনেক বিষাক্ত হয়ে গেল। দিন যায়, কিছুই ভালো লাগে না। মনে হয়েছিল অ্যাবর্শন করার পরে খুব ভালো লাগবে, কিন্তু তা হয়নি। ও মাঝে মাঝে যোগাযোগ করত। একটা সময় আমি চেষ্টা ছেড়ে দিলাম জোরপূর্বক যোগাযোগ করার। ও চাইলে কথা বলতাম, না চাইলে বলতাম না। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। আমার আপুরে মাঝে বিয়ে হয়ে গেল। তার স্বামীর 2 ভাই 1 বোন, বেশ উচ্চশিক্ষিত, আর ভালো একটা পরিবারে আমার বোনের বিয়ে হল। সে বেশ সুখে আছে। একটা পরীর মতো মেয়েও হয়েছে আপুর। আমার পরিবারে এখন বাবা মা আর আমি আছি। একদিন দুপুরে আপু আর দুলাভাই এসেছে। বাবা দাওয়াত করেছিলেন। আমরা সবাই মিলে খাচ্ছি। তখন দুলাভাই বললেন আমাকে তার ছোট ভাইকে বিয়ে করাতে চান। কথাটা শুনে আমার গলা দিয়ে আর খাবার নামছে না। বাবার দিকে তাকিয়ে দেখি তার মুখে একটা হাসি ফুটে উঠল। মারও চেহারায় একই অভিব্যক্তি। বাবা জানতে চাইলেন তাদের বাসায় সবাই আমাকে পছন্দ করে কিনা। আপু বললেন সবাই পছন্দ করে।
তারা চাইলে সামনে শুক্রবারে আংটি পরিয়ে কথা পাকা করে দিয়ে যাবে। আপু, বাবা এবং মা তারা আমাকে একটাবার কিছুই জিজ্ঞেস করল না। দুলাভাই আমাকে জিজ্ঞেস করতে বলায় তারা বলল আমার মতামত আছে। আমি একটা মিনিটের জন্য মুখে হাসি ফোটাতে পারলাম না। আপু দুলাভাই যাওয়ার পরে আমি ওকে ফোন দিলাম। রিং বাজল অনেকবার। কিছুক্ষণ পরে বন্ধ করে দিল ফোনটা। আমি খাটে বসে বসে কান্না করলাম আর ভাবছিলাম আগে জীবনটা ভালো ছিল, এখন কেমন যেন হয়ে গেছে। আমি ওকে এখনো ভালোবাসি। ও তো অন্য কারো সাথে নেই, তাহলে সম্পর্কটা আর আগের মতো নেই কেন? আমাদের মাধুর্যহীন সম্পর্ক কেন? হঠাৎ করেই আমি এমন কি করলাম যে ওর অপ্রিয় হয়ে গেলাম? আমার সব তো ওকে আমি দিয়ে দিয়েছি। এই অবস্থায় অন্য একজন পুরুষকে কিভাবে বিয়ে করব? এই তো সম্ভব না। আমার মনে তো ওই ছিল, আছে, আর হয়তো ভবিষ্যতেও থাকবে। এমন সময় যদি ও ফোন না ধরে কি করব আমি? ও যদি ঠিক না থাকে তাহলে বাসায় কি করে ওর কথা বলবো? সিদ্ধান্ত নিলাম কাল ওর বাসায় যাব। সকালে ভার্সিটিতে না গিয়ে ওর বাসায় গেলাম। দারোয়ান বলল ও বাসায় নেই। ওর অফিসে চলে গেলাম। গিয়ে দেখি ও সেখানেও নেই। রিসেপশনের মেয়েটা বলল স্যার একটু পর আসবে, উনি মিটিংয়ে গেছেন এক কোম্পানির কাজে। আমি বসে অপেক্ষা করতে শুরু করলাম। এখন ওর ব্যবসা অনেক বড় হয়ে গিয়েছে, ব্যস্ত থাকে বুঝি। তারপরেও মন মানতে চায় না ওর সাথে কথা বলা। সব আগের মতো করে পেতে চাই। প্রায় ঘণ্টাখানেক পরে ও এলো। আমাকে দেখে কেবিনে নিয়ে গেল। আমি রুমে ঢুকে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কাঁদতে কাঁদতে বললাম, আপু নয়ন ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিতে চাই। ও শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি কি চাও? আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি জানো না? তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমাকে বিয়ে না করলে আমি নিজেকে শেষ করে দিব। বাসা থেকে বিয়ের ডেট ফিক্স করেছে। আগামী শুক্রবার তারা আংটি পরাতে চাচ্ছে। তুমি বাসায় যাও। ওর কথায় অনেক অপমান লাগল। তারপরেও বেহায়ার মতো জিজ্ঞেস করলাম, কি করব এখন? বাসায় যাও। আমি বিয়ের কথা জিজ্ঞেস করলাম। সে আমাকে ছাড়িয়ে বলল, বিয়ে করবা আর কি করবা? আমি আর একটা কথাও বললাম না। কান্না করতে করতে বাড়ি ফিরে এলাম। এসে দরজা লাগিয়ে বসে রইলাম। কখন সন্ধ্যা হয়ে এলো আমি বুঝতেই পারলাম না। মা দরজায় নক করে বলল, নয়ন ভাই এসেছেন আমার সাথে দেখা করার জন্য। আমি আমার সব হারিয়ে ফেলেছি। এরপর যদি কাউকে বিয়ে করি তাতে বড় ধরনের সমস্যা হতে পারে এবং তাকে ধোঁকা দেওয়া হবে। আবার সেই পরিবারের সাথে আমার বোনের সংসার জড়িয়ে আছে। এসব ভেবে একটা কঠিন পদক্ষেপ নিলাম। নয়ন ভাইকে জানিয়ে দিব আমার ব্যাপারে সব। আজ এই মুহূর্তেই তাকে সবটা বলে দিব। মাকে জিজ্ঞেস করলাম, নয়ন ভাই কোথায়? মা বললেন, ছাদে গিয়েছেন। ছাদে যাওয়ার জন্য ঘরের মেইন গেট খুলতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাথে সাথে যেন দুপা পিছনে চলে গেল আমার। বিয়ের আগে আমি একটা সন্তান পিটে ধরেছিলাম। নিজের বয়ফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার আশায় তার অন্যায় আবদার মেনে নিয়েছিলাম গো। এই সব কথা অন্য একটা ছেলেকে বলতে হবে নিজের মুখে, যে কিনা আমারই বোনের দেবর হয়। এগুলো কতটা বেশি লজ্জাজনক তা শুধুমাত্র আমিই জানি। কারণ যে এইসব পরিস্থিতির মধ্যে না পড়লে সেসব মেয়েগুলো বুঝতে পারবে না। আমি এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র নিজের বোন আর পরিবারের সম্মানটুকু ঠিক রাখার জন্য। এগুলো ভাবতে ভাবতেই ছাদের দিকে যাচ্ছিলাম, এমন সময় দরজা খুলে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাই। কারণ আমি চোখে যা দেখছিলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খোলার সাথে সাথে সামনে দেখি নয়ন ভাইয়ের সাথে আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে এবং তারা হেসে হেসে কথা বলছে। আমাকে দেখি নয়ন ভাই হাসি দিয়ে জিজ্ঞেস করল, ভালো আছো শিউলি? আমার মুখে তো কোনো কথাই আসছে না। ভয়ে কলিজা পর্যন্ত কেঁপে উঠছে। ইমরান কেন এসছে এখানে? ও কি চাই? আজ তো আমাকে ফিরিয়েই দিয়েছে যখন বলেছিলাম বাবা মা আমাকে নয়ন ভাইয়ের সাথে বিয়ে দিতে চাই। আজ এখানে কেন? আর নয়ন ভাইয়ের সাথেই বা কেন? ও কি চাই? আর আমার বাসাই বা কেন এসেছে? এতগুলো কথা আমার মাথায় ঘুরছে। এমন সময় আমার মুখে কোনো উত্তর না পেয়ে নয়ন ভাই আবার বললেন, উত্তর দিবে না? আমার তো ভেতর থেকে কোনো ধরনের আওয়াজই বের হতে চাচ্ছে না। এমন লাগছে মনে হচ্ছে বাক প্রতিবন্ধী হয়ে গিয়েছি।
কিছুক্ষণ ভিবলার মতো তাকিয়ে থেকে খুব কষ্টে গলায় চাপ দিয়ে উত্তর দিলাম, যাবি ভাইয়া, ভালো। ইমরান সেখানে চুপচাপ করেই দাঁড়িয়ে আছে। আমার দিকে চোখ তুলে দেখে উনি একবার, আর কোনো কথাও বলছে না। নয়ন ভাই বললেন, ইস্যু ভিতরে বসেই কথা বলি সবাই। আমি ভাবছি বাবা মা ইমরানকে দেখলে কি বলবে, কি বলে পরিচয় করাবো ওকে, আর নয়ন ভাই ওকে কেন নিয়ে আসছে এখানে। আমি গেটে দাঁড়িয়ে আছি দেখে নয়ন ভাই জিজ্ঞেস করলেন, কি বেআইন সাহেবা, ভিতরে আসতে দিবেন না আমাদের? আমি মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম। এরপর সরে গেলাম দরজা ছেড়ে। ইমরান, নয়ন ভাই, তুমি যাও। মা বাবা এসে পড়েছে নিচে মনে হয়। আমি একবারই নিয়ে আসি। আমি একটা বড় ধরনের ধাক্কা খেলাম। হচ্ছে কি আমার সাথে? নয়ন বলল, আচ্ছা। এই বলে ইমরান নিচে নেমে গেল। নয়ন ভাই ভিতরে এসে সোফায় বসতে বসতে বললেন, বেআইন, আজকে তো আপনার খুশির দিন, হাসি খুশি থাকবেন। আমি মনে মনে বললাম, আল্লাহই জানে কি হতে যাচ্ছে, কিসের খুশি হব আবার আজকে। কিছুক্ষণের মধ্যে ইমরানের মা বাবাও আসলেন। তাদের দেখে আমি সালাম দিই। এমন সময় মা বাবা ভেতরের ঘর থেকে বাইরে আসে। এমন সময় ইমরানের মা আমাকে দেখে বলেন, মাশাল্লাহ, মেয়ে ভারী মিষ্টি, দেখতে হবে না পছন্দ কে করেছে। আর এদিকে আমার বাবা মা আর আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে। ইমরান এসে মা বাবাকে পায়ে ধরে সালাম করল। মা বাবা তাদের সবাইকে বসতে বললেন। সবাই চুপচাপ করে সোফায় বসে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একদম নীরবতা ভেঙে ইমরানের বাবা আমার বাবাকে বললেন, ভাই, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, তাই ভূমিকা না করে আমি কথাগুলো আপনাকে বলে দিই। আমাদের ছেলে মেয়ে নাকি একে অপরকে ভালোবাসে, তাই আপনার মেয়ের হাতটা চাইতে এসেছি আমার ছেলের জন্য। বাবা প্রথমেই আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ওনারা যা বলছেন এগুলো কি সত্যি? আমার খুব ভয় লাগলো। তারপরও সাহস হলে ছোট্ট করে উত্তর দিলাম, মা বাবা ইমরানের দিকে তাকিয়ে আছে। নয়ন ভাই তখন বললেন, আঙ্কেল, ইমরান অনেক ভালো একটা ছেলে। শিউলির কলেজ যেখানে ছিল ওখানেই ওদের বাড়ি। ওর নিজস্ব ব্যবসা আছে এবং আমাদের অনেক আগে থেকেই ব্যবসার মাধ্যমে পরিচয়। আপনি নিশ্চিন্ত হয়ে শিউলিকে ওদের ঘরে বউ করে দিতে পারেন। মা বাবা তো অবাকের উপরই অবাক হচ্ছে। ইমরানের বাবা একটা বায়োডাটা এগিয়ে দিলেন আমার বাবার দিকে এবং আবারও বললেন, আমার ছেলের সবকিছু এখানে লেখা আছে ভাই, আপনি পড়ে দেখেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। বাবা মায়ের কাছে তাদের হাসি মুখে কথা বলাটা খুব ভালো লাগলো। যা দেখেই বোঝা যাচ্ছে। মায়ের মাঝে আপুকে ফোন করে দিল। আপুর বাসা অনেক কাছে হওয়ার কারণে তারা মিনিট পাঁচেকের ভিতর চলে আসলেন। ইমরানের মা আমাকে ডেকে তার পাশে বসালেন। টুকটাক কথা বললেন। মা সবাইকে নাস্তা দিয়ে ঘরে গেলেন। কিছুক্ষণ পরই বাবা বললেন, সবাইকে বসতে, এবং উনি আপু ঘরে গেলেন। তাদের পিছু পিছু আবার নয়ন ভাইও চলে গেলেন। আমি শুধু ভাবছি ওই ঘরে কি হচ্ছে। ভয়ে আমার যাই অবস্থা হয়ে গেছে। এসি চলছে, এর মধ্যেও ঘেমে একাকার অবস্থা আমার। বাবা ঘর থেকে প্রশস্ত একটা হাসি দিয়ে বের হলেন এবং এসে বললেন, ভাই, আমরা এই প্রস্তাবে রাজি। ইমরানের বাবা মা আলহামদুলিল্লাহ বললেন। ইমরানের মা বললেন, ভাই, তাহলে আগামী সপ্তাহে কি আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে পারি? আমার মা বললেন, আপা, এত তাড়াতাড়ি? জিবি আপা, আমার কোনো মেয়ে নেই। বৌমা ঘরে এলে মেয়ের অভাব মুজবে আমার। এভাবে কথা বলে ফাইনাল হল সামনের সপ্তাহে বিয়ে হবে। এসব ঘটনা ঘটে গেল মাত্র ৪-৫ ঘণ্টার মধ্যে। কথা পাকা হওয়ার পরে তারা চলে গেলেন। মা বাবা অনেক বলেছিলেন একসাথে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু ইমরানের ফ্যামিলির কেউ রাজি হয়নি। তাদের একটাই কথা, বিয়ের সময় সব হবে। এসব ঘটনা ঘটে যাওয়ায় আমি খুব খুশি হলাম। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। এতদিন পরে খুশি লাগতে শুরু করল। এত বছর পর মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডটা আমারও চলতে শুরু করেছে। আমিও মানুষ। আবেগগুলো আবার উকি দিচ্ছে মনের গহিনী। ভেবেছিলাম হয়তোবা মা বাবা বকা দিবে, কিন্তু তারা কিছুই বললেন না। বরং সবাই অনেক খুশি। নয়ন ভাই অনেক বেশি উপকার করেছেন, তা মানতে হবে। উনিই সবাইকে ম্যানেজ করেছেন। আর ইমরানের সাথে যে ওনার আগে থেকেই পরিচয়, সেটা ইমরান আমাকে বলেনি। কেন বলেনি জানি না, এটা অবশ্য পরে জানলেও হবে। তবে নয়ন ভাইকে একটা ধন্যবাদ না দিলে হবে না। আপুরা এখনো যায়নি। নয়ন ভাই বারান্দায় বসে আছে। ভাবছি আমি গিয়ে একটা ধন্যবাদ তো জানাতেই পারি। যেই কথা সেই কাজ। চলে গেলাম ওনাকে ধন্যবাদ জানাতে।
আসতে পারি? হ্যাঁ, আসো। কনগ্র্যাচুলেশন। থ্যাঙ্কস টু ইউ। আসলে আপনি না থাকলে এমনটা হতো না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। তুমি এখন বলবা আমি না থাকলে এগুলো হতো না। অনেক উপকার করেছি তোমার, যা তুমি জীবনেও ভুলতে পারবে না। কিন্তু আমাকে এত মহান বানানোর কোনো দরকার নেই, কারণ এসবই আমি নিজের স্বার্থে করেছি। আপনার স্বার্থ? আমি একটা মেয়েকে ভালোবাসি অনেক। আমার তোমাকে বিয়ে করা আমার সম্ভব না। এটাই আজকে বলতে আসছিলাম। পথে ইমরানের সাথে দেখা। ও তখন আমাকে বলি যে আমি কোথায় যাচ্ছি। আমার বাসায় না কেউ যাচ্ছিল আমাকে খুঁজতে, আমার সাথে জরুরি কথা বলার জন্য। তখন কথায় কথায় সব কথা এসে গেল। আর আমি চিন্তা করলাম, যেহেতু ইমরানকে আমি চিনি ও কেমন, আর তোমাকেও চিনি, তাহলে তো তোমাদের এক হওয়ায় একটা ছোট সাহায্য করতে পারি। বাস, বাকি ঘটনা তোমার সামনে। সবগুলো কথা শুনে ভালো লাগলো। অন্ততপক্ষে ইমরান আমাকে ভালোবাসি এটা বুঝতে পারলাম। আমাকে নিয়ে ওর চিন্তা হয় তাও বুঝতে পারলাম। আরও অবাক হলাম যখন ইমরান বাসায় গিয়ে একটা মেসেজ দিল। আমি যেন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। খুব ভালো লাগলো ওর এই যত্নটা। আজকের রাতটা অনেকদিন পর এলো আমার জীবনে। কত রাত ঠিক মতো ঘুমাইনি। আজ একটা আনন্দের অনুভূতি নিয়ে ঘুম দিলাম। ঘুম ভাঙল 11টায়। একটু বেশি ঘুমিয়ে পড়েছি। ক্লাসেও আজ আর যাওয়া হলো না। আমাকে উঠতে দেখে মা জিজ্ঞেস করলেন, উঠেছিস? হ্যাঁ মা, আজকে দেরি হয়ে গেল, ক্লাসেও গেলাম না। কিছু হবে না রে মা, আর মাত্র কয়েকটা দিন বাসায় আছিস, ঘুমিয়ে নি ক্লাস পড়ে। বাবা পাশ থেকে বললেন, শুনো আমাদের মেয়ের ভাগ্য ভালো। কাল দেখলি না ওর হবু শাশুড়ি ওকে কত আদর করল। তোমার মেয়ে কিনা ঘুম পাড়িয়ে রাখবি না তারা। মা তখন বললেন, নিজের পেটে ধরেছি মেয়েকে, আমার চিন্তা কি আর আপনি বুঝবেন? অনেক মমতা মাখা কণ্ঠে কথাটা বললেন মা। কেন, মেয়ে কি আমার না আপনারও? অবশ্যই, কিন্তু একটা মা বাচ্চা পেটে আসার পর থেকেই ওকে নিয়ে কত স্বপ্ন দেখি, কত রকম পরিকল্পনা করি। বাবারা কি আর বুঝবি? সন্তান পেটে থাকার সময় ওকে আগলে রাখার একটা টেনশন কাজ করে। এটা মায়েদের বেশি হয় বাবাদের থেকে। বাবা বললেন মা কি, আচ্ছা আচ্ছা, আপনি জিতলেন, আমি হারলাম। কথাগুলো কেমন যেন আমার কলিজায় লাগছে। সেখানে আর বসে থাকতে পারলাম না আমি। আমার চোখে পানি চলে এলো। তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে বাথরুমে চলে এলাম। দরজা আটকে খুব কান্না করলাম। কানের কাছে সবগুলো কথা বারবার বাড়ি খাচ্ছি। অনেক খারাপ লাগছে আমার। এভাবে আমার চোখে পানিটা কেন এলো বুঝলাম না। বাচ্চাটাকে আমি এই দুনিয়ার আলো দেখার আগেই শেষ করে দিয়েছি দেখি একটা অপরাধ বোধ থেকে এমন হলো নাকি মায়ের প্রতি ভালোবাসায় কান্না চলে এলো ঠিক বুঝে উঠতে পারিনি। নতুন বসি যা বাসুর ঘরে বসে আছি স্বামীর অপেক্ষায়, কিন্তু তার আসার নাম নেই। কারণ কি বুঝতে পারলাম না। তবে ওর কাছে আমার শরীরটা পুরো হয়ে গেছে বলেই কি ও আসতে দেরি করছি। আজকে রাতটা নতুন দম্পতিদের জন্য কত বিশেষ, এগুলো কিছুই কি ইমরান বোঝে না। কথাগুলো শিল্পীভাবে ভাবছি। রাত 10টা বেজে যাওয়াতেও সে আমাদের এই নতুন জীবনের সূচনায় আমার সাথে একটা বাড়ির মতো জন্য দেখা আসেনি। অপেক্ষা করতে করতে প্রায় 12টা থেকে বিছানা ছেড়ে দিয়েছি। একটু বাইরে ছিলাম বন্ধুদের সাথে। শরীরটা ভালো লাগছে না, আর পা ব্যথা করছে। ফ্রেশ হবে না? হ্যাঁ, যাচ্ছি। ইমরান ফ্রেশ হয়ে এসে দেখে শিউলি দাঁড়িয়ে আছে খাটের পাশে। ঘুমাও শিউলি, আমিও ঘুমাই। এই বলে ইমরান বিছানায় এসে লাইট বন্ধ করে শুয়ে পড়ল। শিউলিকে বু করে তো ও এনেছে, কিন্তু মনে তেমন অনুভূতি কাজ করছে না। আর সত্যি বলতে মেয়েটা শুধু ওকেই চেয়ে এসেছে সবসময়। কিন্তু ও তো ওর শরীরটাকে পাওয়ার পর ওর থেকে অনুভূতিগুলো হারিয়ে ফেলেছিল বলে কতজনের সাথে কত কিনা করল। আপাতত ওসব করার ইচ্ছাও হচ্ছে না, তাই চুপচাপ শুয়ে থাকায় ইমরানের ভালো মনে হচ্ছে। কিছুক্ষণ পর ইমরান অনুভব করতে পারল ওর পায়ে নরম কিছুর স্পর্শ। তাকিয়ে দেখে শিউলি ওর পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আরে, কি করছো এগুলো? তোমার পায়ে ব্যথা, তাই মালিশ করছি, একটু আরাম পাবে দেখো। দরকার নেই, এভাবেই ঠিক হয়ে যাবে। উফ, তুমি ঘুমাও, আমি দিচ্ছি। এই বলে শিউলি মালিশ করে দিল। পায়ে পাতা এত আরাম দিয়ে টিপে দিল যে কিছুক্ষণের মধ্যেই ইমরান ঘুমিয়ে পড়ল। মাঝরাতের দিকে ইমরানের ঘুম ভাঙল। চোখ ডোলে উঠে বসতে নিবে তখনও তাকিয়ে দেখে ওর পায়ের মধ্যে শিউলির হাত। বুঝতে বাকি রইল না পায়ে মালিশ করতে করতে এখানেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে।
ইমরান ঘড়িতে দেখে 4টা বাজে। সারাটা রাত শিউলি এভাবে ওকে তেল দিয়েছে। মনের ভিতরটা কেমন যেন করতে শুরু করল। আজকে অনেক দিন পরে শিউলির জন্য ইমরানের মনটা ঘামল। মেয়েটা আসলেই ওকে যত্ন করতে চায়। ইমরানের প্রতি শিউলির অসম্ভব ভালোবাসা আছে। আজও আগের মতোই ভালোবাসে ওকে। নিজেকে অপরাধী লাগছে ইমরানের। মেয়েটার ঘুমন্ত মুখটা দেখতে নিষ্পাপ লাগছে। শিউলিকে কোলে তুলে ইমরান বিছানায় শুইয়ে দিয়ে বাথরুমে গেল। এসে দেখে শিউলি উঠে গেছে। এত তাড়াতাড়ি উঠলে কেন? আর রাতে ঘুমাও নাই কেন? এমনিতেই। আচ্ছা, এখন ঘুমাও। আচ্ছা। এটা বলে শিউলি পাশ ফিরে শোয়ার পরে ইমরান বুঝতে পারল শিউলি ওকে কাছে চাইছে। এটা বুঝে ইমরান আজকে ওকে আবার আপন করে নিল। ইমরান ভাবছে নতুন জীবনের সাথে পুরনো সব খারাপ কাজ ধামাচাপা দিয়ে দেওয়া যায়। সব ভুলে নতুন করে তো সব শুরু করাই যায়। কিন্তু পুরনো কাজের হিসেব না দিয়ে তো নতুন কাজে হাত দেওয়া যায় না। বিধির বিধান যে এর অনুমতি দেয় না। ইমরান নিজের স্বভাব পরিবর্তন করে ফিরল ধীরে ধীরে। শিউলিও স্বামীর সংসার নিয়ে ভালোই আছে। ইমরানের মা জামিলা বেগম প্রায় বাচ্চার কথা বলে। শিউলি লজ্জা পেলেও ইমরান কেমন যেন কথা ঘুরিয়ে ফেলে। এভাবে প্রায় 3 বছর কেটে গেল। শিউলিকে এখন ইমরান ভালোবাসে। একজন সৎ পুরুষ যেমন হয় তেমনটাই হয়ে গেছে ইমরান। শিউলি একজন স্ত্রী হিসেবে ভালো, বাড়ির বউ হিসেবেও ভালো। কিন্তু বাচ্চা হয়নি দেখে আজকাল শ্বশুর শাশুড়ি কিছুটা মন খারাপ করে। এতে শিউলি কষ্ট পায়, কিন্তু বলার তো কেউ নেই। ইমরানকে বাচ্চার কথা বললেই কথা এড়িয়ে যায়। গত 2টা দিন ধরে ইমরানের মা শিউলির সাথে রাগ করে কথা বলে না। ইমরান অফিসিয়াল কাজে ঢাকা গিয়েছে, ফিরবে বিকেলে। আজকে ইমরানকে উত্তর দিতেই হবে শিউলির সব প্রশ্নের। শিউলি মনের সবগুলো কথা আজকে ইমরানকে জিজ্ঞেস করবে। বিকেলের দিকে ফোন আসলো শিউলির মোবাইলে, ইমরানের নাম্বার থেকে। শিউলি রিসিভ করতেই পাশ থেকে এক অচেনা লোক ফোন রিসিভ করে বললেন ইমরান মাথা ঘুরে পড়ে গেছে, তাই হাসপাতালে নেওয়া হয়েছে ওকে। শিউলি আর ইমরানের মা বাবা সবাই মিলে সাথে সাথেই হাসপাতালে গেল। ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে। ইমরানের চোখ মুখ দেখে খুব অসুস্থ লাগছে। শিউলি, জামিলা সবাই কাঁদছে অঝরে। একদিন হাসপাতালে থাকার পরে সেই সকল টেস্টে ডাক্তার কিছুই পায়নি দেখে বলল অন্য ডাক্তার দেখাতে। বাসায় আসার কিছুদিন পরে ইমরানের মাজায় ব্যথা বেড়ে গেল। প্রায় 6 মাসের মতো হবে ওর কোমর ব্যথা। কিন্তু এটাই তেমন গুরুত্বও দেয়নি। ভেবেছিল হয়তো সারাদিন অফিসে বসে কাজ করার জন্য এমন হচ্ছে। তবে শিউলি জোর করে অন্য হাসপাতালে নিয়ে গেল ইমরানকে এবং মেডিসিন ডাক্তার দেখালো এবং একটা টেস্ট দিয়েছি, যার রিপোর্ট আজকে দিবে। সেখানে শিউলি দেখল ডাক্তার নাজিফা ওখানে বসেন, যিনি ওর অ্যাবর্শনে করেছিলেন। শিউলি ভেবে নিয়েছে আজকে ইমরানকে দেখানোর সাথে ওনাকেও দেখাবে, তাই সিরিয়াল নিয়ে রেখেছি। শিউলি সেই ডাক্তারকে দেখাবে এটা ইমরান জানত না। রিপোর্ট নিয়ে শিউলি ইমরান বাইরে বসে আছে। শিউলি ইমরানকে বলল, শোনো পেটে কিছুদিন ধরে ব্যথা, তাই ডাক্তার দেখাই আমিও আজকে। হ্যাঁ, কিন্তু আমাকে বলুনি কেন? এমনিতেই তুমি বসো, আমি দেখিয়ে আসি। না, আমিও আসব। আমি যাই একাই। শিউলি ডাক্তারের রুম থেকে বের হয়ে আসলো। ওকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। ইমরান কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় ইমরানের সিরিয়াল এসে গেছে। ডাক্তার কাছে গিয়ে ইমরান জানতে পারল ওর ক্যান্সার হয়েছে। ইমরান, শিউলি বাসায় ফিরে কেউ কারো সাথে কথা বলছে না। রাত হয়ে গেল, কেউ কিছু খেল না। বাইরে বাতাস বইছে, হয়তো ঝড় হবে। একটা সময় ইমরান বলে উঠল, এমন কেন হলো আমার সাথে শিউলি? আমি কি এমন পাপ করেছি? শিউলি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, পাপ করেছি ইমরান, আমরা অনেক বড় পাপ করেছি, যার খিসারত এভাবে দিতে হচ্ছে। ইমরান খানিকটা চমকে উঠে শিউলির কথায়, কেন এমন বলছ? বিয়ের আগে আমরা যা করেছিলাম তার সাজা হিসেবে আল্লাহ পাক আমাকে আর কখনো মা হওয়ার সুখ দিবেন না। আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছিলাম। একটা শিশু এই দুনিয়া দেখার আগেই তার প্রাণ ছিনিয়ে নিয়েছি। আজ দেখো, একটা বাচ্চার জন্য কত শত চেষ্টা করেও আমি ব্যর্থ। ডাক্তার আজকেই আমাকে বলেছে তখন অ্যাবর্শন করার ফলে মা হওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। তখনই ইমরানের মনে পড়ল কত মেয়েদের সাথে অন্যায় করেছে। একটা সময় যত রকম নোংরামি আছে সবই তো করেছিল ইমরান। তাই হয়তো সাজার স্বরূপ এই রোগটা এসেছে আজকে এত বছর পরে, এবং এই রোগটা শেষ সময় ধরা পড়েছে। দুইজন অনেক কাঁদে সেদিন রাতে, আল্লাহর কাছে মাপ চায় অনেক করি, এবং সিদ্ধান্ত নেয় আজকের পর থেকে যতদিনই বাঁচি ততদিন আল্লাহকে স্মরণ করবে, কারণ সবকিছুর পরে ওই একজনের কাছেই তো যেতে হবে, এবং তার কথার অমান্য করলে
দুনিয়া আখিরাত কোথাও কিছুই পাওয়া যাবে না। ঠিক 4 মাস পরই ইমরান মারা যায়। নিজের যত সম্পদ ছিল তা সবই সে দান করে দেয়, বাড়িটা ছাড়া। মারা যাওয়ার আগে বাড়িটা 5 তলা হওয়ায় 4 তলা ভাড়া দিয়ে শিউলি আর ইমরানের মা বাবা চলতে পারবে, এই ব্যবস্থা ইমরান করে রেখে গেছে। মারা যাওয়ার আগে ইমরান অনেক ভালোবাসত শিউলিকে, ওর মা বাবাকে। দুনিয়াটা কতই না সুন্দর ছিল এগুলো শেষ সময় ইমরান বুঝতে পারত। কেনই বা ওইসব করে নিজেকেও শেষ করেছিল এগুলো ভাবত আর আল্লাহর কাছে কাঁদত, তওবা করত। শিউলি অনেকটা ভেতর থেকে ভেঙে পড়েছে, এখনও শুধু আল্লাহকে ডাকে, কোনো রকমে বেঁচে থাকে। যে ইমরানের জন্য এগুলো করেছিল ও সেই ইমরানের সাথে থাকাটাই কত ক্ষণিকের ছিল। সুখের স্মৃতি খুব কম। ওর করা 2টা পাপ ওর জীবনটাকে শেষ করে দিয়েছে। আত্মপীড়নই হয়তো বাকি জীবনটা কেটে যাবে। আপা জীবনের লক্ষ্য একটাই, আল্লাহ পাক যদি তাদের মাপ করে দেয় তাহলেই হয়তো শিউলি শান্তি পাবে। বিয়ের আগে কিছু ভুল এবং একটা শিশুকে দুনিয়ায় আসতে না দেওয়ার খেসারত ভয়াবহভাবে ইমরান আর শিউলির দিতে হলো। আপনাদের সুস্থতা কামনা করি আজকের মতো ঘটনাটি এখানেই শেষ করলাম। আর যদি বন্ধুরা ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আন্তরিকতা কামনা করছি। প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ।